আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, এসকে সুরের বাসা থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার। দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার এসকে সুর চৌধুরীর ধানমন্ডির বাসা থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরপর জানিয়ে দিব, কুকীর্তি ফাঁস করায় আল জাজিরার বিরুদ্ধে অ্যাকশনে যেতে চেয়েছিলেন হাসিনা সরকারের আমলেই 2021 সালে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামে একটি তথ্যচিত্র প্রকাশ করে সংবাদমাধ্যম আল জাজিরা। ওই তথ্যচিত্রে কিভাবে শেখ হাসিনার প্রশাসনের অধীনে ব্যাপকভাবে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার হচ্ছে তা তুলে ধরা হয়। এদিকে জবিতে বোরখা পরে গিয়েও ধরা পড়লেন ছাত্রলীগ কর্মী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি স্নাতকের সনদ তুলতে গিয়ে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নারী কর্মী। এরপর জানিয়ে দিব, হত্যার সঙ্গে জড়িত পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনও দৃশ্যমান নয়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, যে পুলিশ গুলি করে ইসমাইলের মাথার খুলি উড়িয়ে দেন এবং কর্তব্যরত চিকিৎসককে সেবা প্রদানে বাধা দেন, সেই পুলিশই আবার ওই ডাক্তারের হাতে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়। অথচ হত্যার সঙ্গে জড়িত পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনও দৃশ্যমান নয়। এদিকে আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ চীন সম্পর্ক। চীনের সঙ্গে বাংলাদেশের আগের মতো সম্পর্ক থাকবে বলে জানিয়েছেন ঢাকার নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে কোনো চিট ধরবে না, বরং এই সম্পর্ক আরও গভীর হবে। রোববার 19 জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এবং সর্বশেষ জানিয়ে দিব, যুদ্ধবিরতির মাঝেই নেতানিয়াহুর করা হুঁশিয়ারি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা যদি ব্যর্থ হলে তার বাহিনী হামাসের বিরুদ্ধে আবার লড়াই শুরু করবে। যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘন্টা আগে টেলিভিশনে দেয়া এক ভাষণে এই হুঁশিয়ারি দেন তিনি। নেতানিয়াহু বলেন, এই যুদ্ধবিরতি স্বল্প সময়ের এবং ইসরায়েল গাজায় হামলা চালানোর অধিকার রাখে, যা পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সমর্থন করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। এসকে সুরের বাসা থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার। দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার এসকে সুর চৌধুরীর ধানমন্ডির বাসা থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার 19 জানুয়ারি বিকেল 4টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। সাইমুজ্জামান বলেন, অভিযানে নগদ অর্থ ও স্বর্ণ অলংকার ছাড়াও সঞ্চয়পত্র, বীমা, মেয়াদি আমানত এবং ফিক্সড ডিপোজিটের 4,45 লাখ টাকার ডকুমেন্ট পাওয়া গেছে। তিনি বলেন যে ফ্ল্যাটে অভিযান চালানো হয়েছে তা 4,400 স্কয়ার ফিটের। এছাড়া পশ্চিম রামপুরা ও সেগুন বাগিচায় আরও 2টি ফ্ল্যাট রয়েছে। তার স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের লকারে রাখা আছে, সেখান থেকে যেন তিনি না তুলতে পারেন সেজন্য বাংলাদেশ ব্যাংকে আমরা জানিয়েছি। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন, ঢাকার ধানমন্ডিতে এসকে সুরের বাসায় অভিযান চালিয়ে নগদ 16,25,000 টাকা, সঞ্চয়পত্র ও বীমার প্রায় 4 কোটি টাকার কাগজপত্র উদ্ধার করা হয়েছে। এর আগে সম্পদ বিবরণী দাখিল না করায় গত বছরের 23 ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর 14 জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের একটি দল কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।
কুকীর্তি ফাঁস করায় আল জাজিরার বিরুদ্ধে অ্যাকশনে যেতে চেয়েছিলেন হাসিনা সরকারের আমলেই ২০২১ সালে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামে একটি তথ্যচিত্র প্রকাশ করে সংবাদ মাধ্যম আল জাজিরা। ওই তথ্যচিত্রে কিভাবে শেখ হাসিনার প্রশাসনের অধীনে ব্যাপকভাবে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার হচ্ছে তা তুলে ধরা হয়। প্রতিবেদনটি প্রকাশের পরেই তৎপর হয়ে ওঠে হাসিনা প্রশাসন এবং আল জাজিরা ও প্রতিবেদনের সঙ্গে যুক্ত সাংবাদিক এমনকি তথ্য সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিকল্পনা শুরু করে। ব্রিটিশ সংবাদপত্র দ্য সানডে টাইমস জানিয়েছে, প্রতিবেদনটি প্রকাশের পর আল জাজিরার বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নেয় হাসিনার প্রশাসন। এছাড়া এই প্রতিবেদন প্রকাশের পর তথ্য ফাঁস করা হুইসেল ব্লোয়ার জুলকারনাইন সায়ের খানের ভাইকে লোহার রড দিয়ে পেটানো হয়। যারা প্রতিবেদনে সহায়তা করেছিলেন তাদের অনেকে ভয়ে দেশ ছাড়তেও বাধ্য হন। ব্রিটিশ সংবাদপত্রটি আরও জানিয়েছে যে তথ্যচিত্রের সঙ্গে জড়িত থাকার সেই সময় সরকার বাংলাদেশে ডেভিড বার্গম্যানকে গ্রেপ্তারের পরিকল্পনা করেছিল। হাসিনা সরকার তথ্যচিত্রটিকে মানহানিকর এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে এবং ইউটিউব ও ফেসবুকে ভিডিও প্রতিবেদনটি সরিয়ে দিতে চাপ দিতে থাকে। এমনকি বাংলাদেশের হাইকোর্টেও এই প্রতিবেদন সরাতে হাসিনার পক্ষে রায় দেয়। তবে ইউটিউব বা ফেসবুক কেউই এতে কর্ণপাত করেননি। সানডে টাইমস আরও জানিয়েছে, হাসিনার প্রতিনিধিরা আইনজীবী ক্লার্ক উইলিয়ামসের কাছে দাবি করেন প্রতিবেদনে অনেক অপূর্ণ তথ্য রয়েছে। তা সত্ত্বেও এটি হাসিনার মান সম্মানকে ক্ষুণ্ণ করেছে। ওই সময় আল জাজিরা ও বার্গম্যানের বিরুদ্ধে মানহানির মামলা নিয়ে আলোচনা হয় তাদের। মামলাটি জেনারেল আজিজ নাকি বাংলাদেশ সরকার করবে সেটি নিয়েও কথাবার্তা হয়। এমনকি অবসরপ্রাপ্ত কোনো সেনা কর্মকর্তাকে দিয়ে মানহানির মামলা করানোর ব্যাপারেও কথা হয় তাদের। ব্যারিস্টার ব্রাউনি সানডে টাইমসকে নিশ্চিত করেছে তিনি প্রাথমিকভাবে মামলার ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। তবে যুক্তরাজ্যের আদালতে মামলা করতে চাইলেও শেখ হাসিনা সরকার এটি আর করেনি বলে জানিয়েছে তিনি। এর পরিবর্তে ইউটিউব ও ফেসবুক থেকে তথ্যচিত্রটি সরাতে তৎপর হয় তারা। জবিতে বোরখা পরে গিয়েও ধরা পড়লেন ছাত্রলীগ কর্মী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবি স্নাতকের সনদ তুলতে গিয়ে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নারী কর্মী। রোববার ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচ থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা। পরে ছাত্রলীগের ওই নারী কর্মীকে প্রক্টর অফিসের সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। জানা গেছে, আটক হওয়া ছাত্রলীগ কর্মী আফিয়া বাংলাদেশ বিভাগের ২০১৮ থেকে ১৯ শিক্ষাবর্ষের ১৪তম ব্যাচের শিক্ষার্থী। আফিয়া আঞ্জুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার স্নাতক পরীক্ষার সনদ তুলতে গিয়েছিলেন। এরপর সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে প্রক্টর অফিসে নিয়ে যায়। এ সময় প্রক্টর অফিসে না যেতে শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তিও করেন তিনি। প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হলে পুলিশকে অবগত করে প্রশাসন। শিক্ষার্থীরা বলেন, আফিয়া জুলাই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল। ছাত্রী হলে ছাত্রলীগ নেত্রীর পরিচয়ে দাপট দেখাতেন, শিক্ষার্থীদের নানাভাবে হেনস্থা করতেন বলে জানিয়েছে হলের শিক্ষার্থীরা। কিছুদিন আগেও তার ফেসবুক আইডি দিয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি পেজে আওয়ামী লীগ অপকর্ম সংক্রান্ত পোস্টে নানা বাজে মন্তব্য করতে দেখা গিয়েছিল আফিয়াকে। ছাত্রলীগ কর্মী আফিয়া বলেন, আমি জগন্নাথের কাউকেই কোনো প্রকার আঘাত করিনি, কোনো বিরোধিতা করিনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা, কারণ আমি জুলাই আন্দোলনে এমন কোনো বিরোধিতা করিনি। আমি তখন বাড়িতে ছিলাম, আমি ছাত্রলীগ করতাম, শেখ মুজিবের আদর্শকে ধারণ করি, কিন্তু আমাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। আমি জগন্নাথের রাজনীতিতে সক্রিয় না, ১৯৭১-এর আদর্শকে লালন করি। আমি বঙ্গবন্ধুর পক্ষে লোক। আমার ছাত্রলীগের কমিটিতেও কোনো পদও ছিল না। আমার কারো সঙ্গে কোনো ঝামেলা ছিল না। হত্যার সঙ্গে জড়িত পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনও দৃশ্যমান নয়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, যে পুলিশ গুলি করে ইসমাইলের মাথার খুলি উড়িয়ে দেন এবং কর্তব্যরত চিকিৎসককে সেবা প্রদানে বাধা দেন, সেই পুলিশই আবার ওই ডাক্তারের হাতে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়।
অথচ হত্যার সঙ্গে জড়িত পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনও দৃশ্যমান নয়। তিনি এক বিবৃতিতে এসব কথা বলেন বলে রোববার 19 জানুয়ারি বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তিনি আরও বলেন, এসব হত্যাকাণ্ডের পেছন থেকে যারা কলকাঠি নেড়েছেন, নির্দেশদাতা ছিলেন, তাদের বিরুদ্ধে তদন্ত কিংবা দৃশ্যমান কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। বিবৃতিতে ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ছাত্র জনতা 2024-এর জুলাই অভ্যুত্থানে কতিপয় চিকিৎসকের কর্মকাণ্ডের বিতর্কিত ভূমিকা যেমন ছিল, ঠিক একইভাবে দলীয় নির্দেশনা মেনে নিজেদের জীবন ঝুঁকিতে রেখে চিকিৎসা সেবা প্রদান করার প্রশংসনীয় কর্মকাণ্ডের নির্দেশও আছে ডাক্তারদের। একদিকে যেমন ফ্যাসিস্ট সরকারের ক্রিয়ানক হিসেবে শান্তি সমাবেশ যাওয়া কিংবা চিকিৎসা সেবায় বাধা দেওয়ার নজির আছে, ঠিক একইভাবে তৎকালীন সরকারের রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জেল জুলুম সহ্য করে নিজেদের উজাড় করে দেওয়ার উদাহরণও আছে।